স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। 15 বছরের মধ্যে সবচেয়ে কম রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে গত অর্থ বছরে। এই সময় রপ্তানি আয় হচ্ছে 34.83 বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 5.85 ভাগ কম। পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি কম হতেই সামগ্রিক রপ্তানির অবস্থা বলে জানাচ্ছেন ইপিবির প্রতিবেদনে জানা যাচ্ছে। গত অর্থ বছরে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি 15% হলেও এই বিষয়ে বেশ ধ্বস নেমেছে বলে অনেকেই মনে করছেন। আজ আমরা আলোচনা করব রপ্তানি নিয়ে, এবং এই নিয়ে কথা বলতে আমাদের সাথে জড়িত রয়েছেন রপ্তানি কারক সংগঠন বিজিএম এর সহসভাপতি মোহাম্মদ নাসির এবং বিআইডিসি এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রপ্তানি আয়ের 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। বিশ্ব অর্থনীতিতে মন্দা, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া ও ডলারের বিপরীতে টাকা শক্তিশালী থাকায় 2016-17 অর্থ বছরে এ খাতে প্রবৃদ্ধি শূন্যের কোটায় নেমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে গত অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে 2815 কোটি ডলার, যা আগের বছরের চেয়ে মাত্র 6 কোটি ডলার বেশি। অথচ তার আগের বছরে প্রবৃদ্ধি হয় 10% বেশি। আমাদের সক্ষমতা আছে, কিন্তু আমাদের ক্যাপাসিটির থেকে নিচে কিন্তু আমরা চলছি। এখন অনেক ফ্যাক্টরিতেই এখন কাজ নাই। সেই অবস্থার মধ্যে আমাদের তো যদি চাহিদা থাকে তাহলে আমাদের তো সেটা করার মতো ক্ষমতা আমাদের আছে। পোশাক রপ্তানিতে ধস নামায় নেতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানিতে। ওষুধ, চা পাতা, চামড়াজাত সহ বেশ কিছু পণ্যে রপ্তানি বাড়লেও মোট প্রবৃদ্ধি 2%-এর নিচে। ওই মার্কেটের ডিমান্ডটা কেন কমেছিল, ইউনিট প্রাইসে কমেছিল কিনা, এই বিষয়টাতে আমরা তথ্য কালেকশন করব এবং আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করব। রেমিটেন্স কমার পাশাপাশি রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমে যাওয়া অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় জানাচ্ছেন বিশ্লেষকেরা। আর রেডিমেড গার্মেন্টসের বাইরেও এর মধ্যেও কিন্তু আমাদের 10%-এর মতো গ্রোথ হয়েছে। লেদার ফুটওয়্যার ছাড়া এবং আমাদের হিমায়িত খাদ্য ছাড়া কিন্তু অন্যগুলোর বেশ ভালো প্রবৃদ্ধি ছিল। সেগুলোর উপরে আমাদের এখন জোর দিতে হবে। রপ্তানি বাড়াতে শিল্পের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। ডক্টর নাজনীন আহমেদ এবং মোহাম্মদ নাসির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ নাসির, প্রথম প্রশ্ন সঙ্গত কারণে আপনাকে করতে হচ্ছে যে আমরা যে প্রতিবেদন দেখলাম সেখানে বলা হচ্ছে গত 15 বছরের মধ্যে বাংলাদেশের রপ্তানিতে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। বেশ কিছু কারণের কথা বলা হচ্ছে, যে অর্থনীতি মন্দার কথা বলা হচ্ছে, তেলের দামের কথা বলা হচ্ছে এবং এক্সচেঞ্জ রেটের কথা বলা হচ্ছে। এটা কি কারণ, নাকি বাইরে আর কোনো কারণ রয়েছে যে কারণে আসলে আমরা আমাদের রপ্তানি বাড়াতে পারছি না? আসলে আপনার প্রতিবেদনে দেখিয়েছেন যেটা গত 15 বছরের মধ্যেই পোশাক শিল্পের সর্বনিম্ন আপনার এই প্রবৃদ্ধিটা হয়েছে 0.20। গত 10 বছরে আমাদের এভারেজ গ্রোথ ছিল যেখানে 13%, সেখানে আমরা 0.20, যেটা কোনোভাবেই আমাদের কাঙ্ক্ষিত না। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলি আপনার প্রথমেই বলতে হয়। ইউরোপ এবং আমেরিকায় কিন্তু নীরব মন্দা চলছে, পাশাপাশি আপনার ব্রেক্সিট একটা বড় ইস্যু, ইউএস ইলেকশন একটা বড় ইস্যু, তারপরে হলো বিভিন্ন দেশে টেররিস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে, বাংলাদেশে হোলি আর্টিজানের মতো ঘটনা, এটাও একটা বড় ইস্যু। কারণ অনেকগুলো বায়ার সেই সময় বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। ইটালির অনেকগুলো লোক মারা যাওয়ার পরে তারা অনেক সংখ্যায় ছিল। তারপরে হলো আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা সবসময় বলে আসছি, আমাদের প্রতিযোগী সবগুলি দেশের তাদের ডলারের সাথে কারেন্সির অবমূল্যায়ন হয়েছে, কিন্তু আমাদের কারেন্সি স্ট্রং আছে। আপনার টার্কিতে গত 5 বছরে 102% তাদের লিরার কিন্তু অবমূল্যায়ন হয়েছে, ইন্ডিয়াতে 33% অবমূল্যায়ন হয়েছে, পাকিস্তানে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, চায়নাতে হয়েছে, ভিয়েতনামে হয়েছে। তাহলে আমরা যে সক্ষমতার জায়গাটা, আমরা তো দিন দিন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের সক্ষমতার জায়গাটা কমে যাচ্ছে। আর পাশাপাশি দেখবেন আপনার গত 4 বছরে আমার কস্ট অফ প্রোডাকশন কত % বেড়েছে, 18% আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়েছে। এই মার্চ মাসে গ্যাসের বিল দাম বৃদ্ধি পেয়েছে, আবার জুনে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর আমাদের শ্রমিকদের 5 to 10% ইনক্রিমেন্ট দিতে হচ্ছে। পাশাপাশি আপনি দেখবেন আমাদের যে পণ্যের দাম সেটা কিন্তু কমে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু সাস্টেইন করা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জন্য আমি একটু শেষ করি, আমরা এই বাজেটে সরকারের কাছে আবেদন করেছিলাম অন্তত এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য, সাস্টেইন করার জন্য আমাদেরকে কিছু প্রণোদনা দেওয়ার জন্য, যেটা রিফ্লেকশন আমরা বাজেটে দেখতে পাইনি।
পাননি দেখতে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব নাসির। ডক্টর আহমেদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বেশ কিছু কারণের কথা বলছিলেন জনাব নাসির, একটা বড় কারণের কথা বলছেন এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট তো বাজারের স্বাভাবিক নিয়মেই আসলে কম বেশি হওয়ার কথা। সরকার যদিও সেই অর্থে ইন্টারভেন সরাসরি করে না, রেপো রিভার্স রেপোর মাধ্যমে করে থাকে। এক্সচেঞ্জ রেটের কথা ব্যবসায়ীরা অনেকদিন থেকেই বলছেন, বিশেষত গার্মেন্ট ব্যবসায়ীরা বলছেন। কিন্তু যার পাল্টা যুক্তি হচ্ছে, যদি আমরা তো আসলে ইম্পোর্ট নির্ভর দেশ, বাংলাদেশ একটা ইম্পোর্ট নির্ভর দেশ, তাহলে অনেক কিছু আবার দাম আসলে বেড়ে যাবে। কারণ ইভেন মেশিনারি ইম্পোর্ট করতেও হলে তখনও আসলে খরচটা বেড়ে যাবে। এটা কি একটা ভায়াবল সলিউশন হতে পারে বা হওয়া উচিত কিনা? না, সলিউশন এক্সচেঞ্জ রেট কমানো যেতে পারে, মানে অর্থাৎ টাকার অবমূল্যায়ন হতে পারে, কিন্তু কতখানি? কারণ গভর্নমেন্ট যেভাবে ইন্টারভিন করে, অর্থাৎ ডলার কিনে বা ডলার বিক্রি করে তারপর যখন যেটা প্রয়োজন হয়, অর্থাৎ যদি টাকার দামটা বাড়িয়ে দিতে হয় যেটা ওনারা চাচ্ছেন, সেটা যদি হয় তাহলে গভর্নমেন্টকে বাজার থেকে ডলার কিনতে হবে। কিন্তু সেখানেও সরকারের একটা লিমিট আছে যে ওনারা কতখানি কিনতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জের রিজার্ভও কিন্তু অনেক বেশি এখনো পর্যন্ত আছে, যদিও রেমিটেন্সে একটা বড় রকমের কমতি আমরা দেখেছি। সুতরাং সেই জায়গাটাতে সরকারের করার একটা লিমিটেশন আছে, কতটুকু তারা নামাতে পারবেন। এটা চাইলেই যে সরকার, আমাদের এখনকার যে সিস্টেম, আমাদের যে ফরেন রিজার্ভের অবস্থা, তাই মিলিয়ে চাইলেই যেটা করতে পারবেন অনেকখানি চেঞ্জ করতে পারবেন তা নয়। সেখানে সরকার কিছুটা করেছিলেন, কিন্তু বাট যেটা হয়েছে যে আমাদের, যেটা একটু আগে প্রতিবেদনে দেখছিলাম যে বিজিএম এর প্রেসিডেন্ট কিন্তু বলছিলেন যে আমাদের সক্ষমতা আছে যে পরিমাণ উৎপাদন করার, অনেক ফ্যাক্টরির হাতে সেই কাজ নেই। যেটা আমার কাছেও একটু, গার্মেন্টস নিয়ে অনেকদিন কাজ করি, একটু সারপ্রাইজিং মনে হয়েছে এই গত 1 বছরের মধ্যে যেটা এত কম গ্রোথ হলো। অর্থাৎ কেন গার্মেন্টসগুলোতে কাজ থাকবে না? কারণ অ্যালায়েন্স, অ্যাকর্ড সব মিলিয়ে রানা প্লাজার পরে আমাদের গার্মেন্টস শিল্প যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যে ধরনের কারেকশনসগুলো এসেছে সেই শিল্পে, সেখানে এটা এখন এরকম হওয়ার কথা নয়। আমাদের এমনকি আমাদের ফ্যাক্টরির সংখ্যাও কিন্তু কমেছে সত্যি কথা অর্থে, যে কারণ অনেক ফ্যাক্টরি বলবো না, খুব কম সংখ্যক ফ্যাক্টরি ছিল যারা পুরোপুরি নন কমপ্লায়েন্ট, বাট কিছু ফ্যাক্টরি আছে তারা যেহেতু কারেকশন করতে গেলে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে, তারা হয়তো অন্যের সাথে মার্জ করেছে, কি অন্য ব্যবসায় চলে গেছে, ফলে অ্যাক্টিভ ফ্যাক্টরি সংখ্যা কমেছে। এবং যারা এখন আছে ব্যবসায় তারা মোটামুটি বলা যেতে পারে কমপ্লায়েন্ট ফ্যাক্টরি। টুকিটাকি এদিক ওদিক থাকতে পারে, কিছু ফ্যাক্টরি ভালো কিছু কম ভালো, সেটা কাজে কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হওয়ার পরে আমার কেন অর্ডার কম হবে, এটা কিন্তু একটা একটু ভেবে দেখার বিষয়। ইপিবির যিনি কথা বলছেন উনি বলছেন এটা ওনারা একটা স্টাডি করে দেখবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইমিডিয়েটলি যে মানে একটা অ্যাপারেন্টলি যে জিনিসটা মনে হচ্ছে, একটা কারণ হতে পারে যে একটা বলেছে যে চাহিদাগুলো যে মার্কেট থেকে আসবে সেই মার্কেটগুলোর থেকে আসলে চাহিদা ওইভাবে জেনারেটেড হচ্ছে না। প্লাস আমরা যে পণ্যগুলা তৈরি করি সেখানে নতুন নতুন দেশ আরো উৎপাদনকারী তারা যাচ্ছে, এবং ওইসব দেশ নানান রকম প্রণোদনা দেয়া বা নানান রকম স্ট্র্যাটেজি তারা নিচ্ছে যাতে তারা এই বিশ্ববাজারে ঢুকতে পারে। বাংলাদেশ তো আপনার কি মনে হয় যে কমপ্লায়েন্ট হওয়ার পরে আসলে পণ্যের দাম ওই প্রশ্নটার আলোকে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিব। সেটা হলো 2017 সালের প্রথম 4 মাসে আপনার জানুয়ারি টু এপ্রিল বাংলাদেশের প্রবৃদ্ধি হলো -0.78%, ভারতের প্রবৃদ্ধি হলো 14.29%, ভিয়েতনামের প্রবৃদ্ধি হলো 9.93%, পাকিস্তানের প্রবৃদ্ধি হলো 5.30%, কম্বোডিয়ার হলো 5.69%। তাহলে কি মেইন করে? আমরা কটন প্রোডিউসিং কান্ট্রি না, ইন্ডিয়া কিন্তু কটন প্রোডিউসিং কান্ট্রি। তাদের লিড টাইম আমাদের চেয়ে কম, তাদের সরকারের যে সাপোর্টগুলো এখন দিচ্ছে সব মিলিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে রিফ্লেকশন 14.5% তাদের গ্রোথ হলো প্রথম 4 মাসে। তো এমন যদি হতো, আমাদের প্রতিযোগী সবগুলো দেশের কিন্তু আমাদের মতো গ্রোথ নাই, অন্য অন্য দেশের কিন্তু গ্রোথ আছে, কিন্তু বিজনেসটা শিফট হচ্ছে। আমাদের কস্ট অফ প্রোডাকশনে আমরা টিকতে পারতেছি না। রানা প্লাজা পরবর্তী সময়ে 1200-এর উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও ফ্যাক্টরি বন্ধের অবস্থায় আছে। আপনার এখন আমার কস্ট অফ প্রোডাকশন যেখানে আমার সেলিং সেখানে নাই, একটা ফ্যাক্টরি কতদিন লস দিয়ে চালানো যায়? সেই জন্য আমরা কিছু কিছু জায়গায় আপনার সরকারের পলিসি সাপোর্ট চাই। এই শিল্পটা বাংলাদেশের জাতীয় শিল্প। এখানে আমি একটু বলতে চাই, এই পলিসি সাপোর্ট মানে কিন্তু সত্যিকার অর্থে ক্যাশ সাবসিডি বা এগুলো দিয়ে হবে না। ক্যাশ সাবসিডি দিয়ে আপনি একটা সাময়িক একটা মানে একটা প্রণোদনা সেটা দিতে পারেন। মূল যে জায়গাটা ধরেন গত 1 বছরে অনেক ফ্যাক্টরিকে রিলোকেট করতে হয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে একটা ফ্যাক্টরি। যাওয়ার সময় তাকে যে পরিবর্তনগুলো করতে হয়, এটা শুধু মেশিন ট্রান্সফার তা কিন্তু না, তার শ্রমিক কি করবে?
যদি 10 কিলোমিটার দূরে চলে যায়, শ্রমিক তো নিয়ে তার বাড়িঘর সহ সম্ভব না এটা। চেঞ্জ করতে পারবে না। তাহলে ওই অংশটা যে শ্রমিক কমিউট করবে, যাতায়াত করবে প্রতিদিন, অথবা ওই শ্রম এলাকায়, আইন অনুযায়ী তাদের পাওনাদি পরিশোধ করে তারপর কিন্তু তাকে এখানে এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে সাময়িক, যেমন ওই সময়টাতে যদি রাষ্ট্র ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা করে দেয়, যাতে এদের জন্য ডেডিকেটেড কিছু বাস সার্ভিস, যেটা আমরা অনেক জায়গায় বলেছি, কারণ অনেক শ্রমিক দেখা গেছে, এটা একদম বাস্তবতা, যে লোকাল বাসে উঠে কমিউট করে ফ্যাক্টরিতে যেতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে, ফলে তার প্রোডাক্টিভিটিও কম ছিল, যেটা লিড টাইমে প্রভাব রাখে। এগুলো আপাতত ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু এই ধরনের প্রণোদনাগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্টটা, সেইটা সরকারের কাছে থাকা উচিত, সেইটা থাকা উচিত, এবং ইউটিলিটির দামের কথা যেটা ওনারা বলেছেন, আমি মনে করি যে এটাও একটা বড় ফ্যাক্টর। কিন্তু ধন্যবাদ। আমরা নিব একটি বিরতি পর আপনার সাথে আমরা আবারও শুরু করব আলোচনা। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি মোহাম্মদ নাসির এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাসরিন আহমেদ। ডক্টর আহমেদ এবং নাসির, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আর একবার জনাব নাসির, আপনাকে জানতে চাচ্ছিলাম, আপনি বিরুদ্ধে যাওয়ার আগে কথা বলছিলেন, আপনি কস্ট অফ ডুইং যে বিজনেসে আমাদের যে ব্যবসার খরচে বেড়েছে, এবং ডক্টর নাসরিনও বলছেন যে ইউটিলিটির যে দাম সেটা অসম্ভব বেড়ে যাচ্ছে, এবং এটা আসলে এক্সপোর্টের জন্য একটি বড় ধরনের চিন্তার বিষয়। আমি জাস্ট একটু আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, 2018 সালে যখন ইম্পোর্টেড এলএনজি ন্যাশনাল গ্রিডে আসবে, তখন কিন্তু এখন যে গ্যাসের দাম আছে তার 60% বেড়ে যাবে। এই অবস্থায় এই দাম কিন্তু সবার জন্যই বাড়বে, কারণ এখন যে প্রোডাকশন হচ্ছে আমাদের গ্যাস, ইম্পোর্টেড যখন গ্যাস আসবে তখন দাম সমন্বয় করতে হবে, না হলে আসলে এটা হবে না, বাজারে ভায়াবল হবে না। তখন আসলে আপনার কি করুন, বা সেটাকে চিন্তায় রেখে, মাথায় রেখেই কি ধরনের সাপোর্ট এখন রাখা উচিত? আপনার যদি সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকে, জ্বালানি নীতিমালা, জি, 2018-তে আমার গ্যাসের দাম এই হবে, 2020-এ আমার গ্যাসের দাম এই হবে, 2021-এ গিয়ে আমার ইলেকট্রিসিটির দাম এই থাকবে, তাহলে একটা বিজনেসম্যান যখন ব্যবসা করবে সে তার কস্টিংটা করতে পারবে। আমরা সবসময় এই জন্য বলে আসছি, আমাদেরকে একটা যদি নীতিমালা দেওয়া হয়, জ্বালানি নীতিমালা যদি দেওয়া হয়, তখন যে কোনো ব্যবসায়ী তার কস্ট অফ প্রোডাকশনটা বুঝতে পারবে। আর সেকেন্ড থিং, আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যেটা আপনি নাজনীন আপনাকে প্রশ্নটা করেছিলেন, যে আমাদের যদি ডলারের করে এক্সচেঞ্জ রেট যদি অবমূল্যায়ন করে, সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্টের দাম বেড়ে যাবে। নো প্রবলেম, আপনি এক্সচেঞ্জ করলেন না, আপনি যদি রপ্তানিকে যদি উৎসাহিত করতে চান, এটাকে সাস্টেনেবল করতে চান, অন্য যে কোনো ফর্মে আপনি দিতে পারেন। সাস্টেনেবল করার জন্য এমন না যে আপনাকে দিতে হবে, এক্সচেঞ্জ রেটে দিতে হবে। যেটা আমরা লস করছি সেটা অন্য কোনো ফর্মে যদি দেয়, তাহলে তো এই শিল্পটা টিকে যাবে। আমরা লং টার্মের জন্য বলি না, আমরা বলছি মাত্র 2 বছরের জন্য, কারণ এই নাজুক অবস্থা থেকে, এই কঠিন সময় থেকে এই শিল্পটা যেন উঠে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা এই আবেদনটা করেছিলাম। ধন্যবাদ ডক্টর আহমেদ। আপনাকে জানতে প্রোডাকশন কস্ট এবং যে প্রাইস পাচ্ছেন গার্মেন্টস যারা উদ্যোক্তা আছেন, এটার মধ্যে বেশ ফারাক আছে। ওরা এত ইনভেস্টমেন্ট করার পরও, অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের শর্তাবলী মানার পরও আসলে প্রাইস পাচ্ছেন না, কেন এই সমস্যাটা? এটা তো এমন না যে প্রাইস কেউ বলে দিবে যে এত টাকা প্রাইস দিতে হবে। জিনিসটা কি হয়, মানে জাস্ট আমরা বাজারে কেনা বেচা করলে যেরকম হয়, তো বায়ার এসে একটা জিনিস কিনতে চায়, এবং যখন আমাদের এখানে ঢোকে, ইনফ্যাক্ট নাসির ভাই হয়তো একমত হবেন, সেটা হচ্ছে আমাদের এখানকার যারা উদ্যোক্তা তারাও কিন্তু এটার দাম অনেক কমিয়ে ফেলেন। কিভাবে? একটা জিনিসের দাম নিয়ে আসলো, বায়ার বললো যে, তখন ওনার কাছে গেল, নাসির ভাই বললো আমি এটা কস্ট, আমি এটা সে $4 দিব। এখন আরেকজন উদ্যোক্তা দাঁড়িয়ে গেল, উনি ওই অর্ডারটা পাওয়ার জন্য হয়তো বললেন এটা আমি 3.5 বা 3.8 দিব। আরেকজন আসলে এরকম করে করে ফাইনালি বায়ার তো যার কাছে কমে পাবে তার কাছ থেকে নেবে। ফলে আমার এখানে আসার পরেও কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের এই উদ্যোক্তাদের মধ্যেও একটা বোধহয় সমন্বয় দরকার। আর আরেকটা হচ্ছে, আমি যেটা বলতে চাই খুব ইম্পর্টেন্ট, আমাদের যে স্ট্যাটিস্টিক্সগুলো, যে ডেটাগুলো, যেমন রপ্তানির, মেশিনারি ইম্পোর্টেড, ট্যাক্সের, লেবার কস্ট, যেগুলো পাবলিশ ডেটা, যেগুলো দেখে একজন বায়ার অ্যাসেস করে যে বাংলাদেশের একজন গার্মেন্টস প্রোডিউসার কত প্রফিট করছে, একটা অ্যাসেসমেন্ট কিন্তু করেই সে এই দেশে একটা ব্যবসা করতে আসে। এই ডেটাগুলোর মধ্যে অনেক রকম সমস্যা আছে। এই মুহূর্তে যদি আপনি ডেটার একটা অ্যাভারেজ এস্টিমেট নেন যে আমাদের গার্মেন্টসে কত প্রফিট হয়, দেখা যাবে যে ডেটাগুলো দেখাচ্ছে প্রায় 9 থেকে 12% মতো প্রফিট বিভিন্ন বছর, গত 10 বছর যদি আমি নিই। কিন্তু আমাদের আসলে, আমরা যদি বিশেষ করে গত 4-5 বছর যদি আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলি, যেখানে এত বেশি পরিবর্তন করতে হচ্ছে তাদের রানা প্লাজার পরে, এই প্রফিট তাদের আসলে হওয়ার কথা না। আমরা বাইরে থেকে জাস্ট সহজ জ্ঞানে বুঝতে পারি যে প্রফিটটা
এটা এত বেশি হওয়ার কথা না, তাহলে আমার ডেটা কেন এটা বলবে? অর্থাৎ আমি যে ডেটাগুলা অনলাইনে দেই, যেটা দেখে বায়াররা এগুলো অ্যাসেস করে, আমার মনে হয় এইসব জায়গায় আমাদের খুব সতর্ক হওয়া উচিত। এক্সপোর্ট ইম্পোর্টের ডেটা হয়তো যা ডলারে যা আছে কিন্তু কস্টের ডেটা যেগুলো আমাদের ইন্টারনালি যে কস্ট হতে পারে, লেবার কস্ট আসলে কত হয়, হিডেন অনেক কস্ট আছে আসলে আমরা সবাই জানি। সেই হিডেন কস্টগুলো কিরকম হয়, হঠাৎ করে আমার যদি দাম ইউটিলিটির বেড়ে যায় তাহলে কিভাবে তখন অ্যাডজাস্ট করতে হয়, এই হিডেন কস্টগুলোর বিষয়ে আসা উচিত। পাশাপাশি আরেকটা হচ্ছে, ইভেন আমি মনে করি একমত হবেন কিনা যায় না, এই যে প্রতি বছর বাজেটের সময় ঘিরে নানান কিছুর জন্য ওনাদেরকে যতবার দেন দরবার করতে মন্ত্রণালয়ে যেতে হয়, এটাও তো সময় ব্যয় হয়, অর্থ ব্যয় হয়। একটা যদি 5 বছরে বলে দেয় যে না তোমার অ্যাট সোর্স ট্যাক্স তোমার এত, 5 বছরে আর চেঞ্জ করব না, তোমার ক্যাশ ইনসেন্টিভ এতটুকু 5 বছরে বাড়ানো কমানোর কোনো সম্ভাবনা নাই। আমার কথা হচ্ছে নট অনলি আমার এক্সচেঞ্জ রেট ইউটিলিটির প্রাইস, আমি মনে করি যে ট্যারিফ এবং অর্থাৎ আমরা ফিসক্যাল যেসব ইনসেন্টিভ সেইগুলোরও একটা টাইমিং একটা বেঁধে দেওয়া উচিত যে এর এতদিনের জন্য এই ট্যাক্সটা আরোপ করা হলো। একদম প্রতি বছর বছর চেঞ্জ করলে কস্ট এস্টিমেট করতে সমস্যা হয়। আপনাদের কাছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট অনেক সময় আরেকটাও করতে হয় ওনাদেরকে। এখন বায়াররা, যেটা আমরা বিরতির সময় বলছিলাম, বায়াররা ওনাদেরকে এখন যেটা করে বলে দেয় যে তোমার একদম ওপেন কস্টিং, ডিটেইলে বুতামের দাম কত, জিপের দাম কত, আলাদা আলাদা করে দেখে। এখন প্রত্যেকের আবার এটা কম্পেয়ার করে বায়ার একটা দাম বানিয়ে তখন অফার করে। এখন এখানে কোয়ালিটির ব্যাপার আছে, লিড টাইমের ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে আমরা যদি এই শিল্পটাকে আসলে এখন যেভাবে অগ্রগতি হচ্ছে, আমি মনে করি না যে এই শিল্প খুব সহজেই একেবারে শেষ হয়ে যাবে, তার যে গ্রোথ রেটটা আমাদের ছিল সেইটা যদি আমরা মেনটেন করতে চাই বা ওনাদের যে $50 বিলিয়ন যাওয়ার যে এটা আমরা আলোচনা শুনি না, দেখি না এটার এখন, কারণ যে অবস্থা দাঁড়াচ্ছে ওনারা নিজেরাও হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার এবং অন্য সাপোর্টগুলো ভীষণ দরকার। নাসির, কেন আসলে দাম পাচ্ছেন না, যে কথাগুলো ডক্টর নাজনীন বলছিলেন, যে নাজনীন আপনি একটা সত্যি কথা বলেছেন, আমাদের মধ্যে যে আনহেলদি কম্পিটিশন আছে এটা থাকবে, এটা অনেক না, কম্পিটিশন দুই রকম, আপনার হেলদি কম্পিটিশন, আনহেলদি কম্পিটিশন। কম্পিটিশন সব জায়গায় থাকবে। আপনার যে সুযোগটা আমাদের এখানে পাচ্ছে সেটা কিন্তু চায়নাতে পাবে না, সেটা ভিয়েতনামে পাবে না, সেটা ইন্ডিয়াতে পাবে না। যার কারণে আমাদেরও এখন সময় আসছে আমাদের ইউনিফর্ম একটা প্রাইসের মধ্যে চলে আসা। তাহলে একটা সময় গিয়ে বায়াররা যে সুযোগটা নিচ্ছে সেই সুযোগটা আর নিতে পারবে না। আর আমাদের যে ইউটিলিটির যে কথা উনি বলেছেন, তারপরে আমাদের বিদ্যুতের কথা বলেছেন, সোর্স ট্যাক্সের কথা বলেছেন, আমরাও কিন্তু বারবার সুপারিশ করেছি আমাদের অ্যাট সোর্স যে ট্যাক্সটা নেওয়া হয় সেটা 5 বছরের জন্য যেন নির্ধারণ করে দেওয়া হয়। প্রতি বছর এটা কমানো বাড়ানোর জন্য যেই পরিমাণ সময় এবং আমাদের এটার পিছনে ব্যয় করতে হয় সেটা না করে আমরা কিন্তু অনেক কাজ করতে পারতাম। কিন্তু আমরা আশা করব ভবিষ্যতে, এই বাজেট তো হয়ে গেছে, ভবিষ্যতে আমাদের এই সোর্স ট্যাক্সটা যদি আপনার 5 বছরের জন্য নির্ধারণ করে দেওয়া হয়, এই শিল্পের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ জনাব মোহাম্মদ নাসির। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলব। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।